নরসিংদী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি করোনাকালীন এই সংকটকালে তোমরা যে যেখানে আছো, পরিবার পরিজন নিয়ে সবাই সাবধানে আছো, নিরাপদে আছো, ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে থাকছি। আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রভাষক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আমি অবশ্যই আশা করব তোমরা নিয়মিত বাসায় পড়াশোনা করছো এবং করবে। গত ক্লাসে আমি তোমাদের সাথে যেই বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ নামক একটি প্রবন্ধ। এই প্রবন্ধের কিছু অংশ আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। আজ তার বাকি অংশ শেষ করব। আমি গত ক্লাসে যতটুকু অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি তোমরা নিশ্চয়ই বাসাতে সেই বিষয়টি খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তোমরা পড়েছো এবং তোমাদের কোনো সমস্যা হয়তোবা নেই, যেহেতু আমি প্রতিটি লাইনই গত ক্লাসে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে। আমার ফেসবুকে তোমরা প্রশ্ন থাকলে আমাকে পাঠিয়ে দিতে পারবে। যা হোক, আজকে এই গৃহ প্রবন্ধের বাকি অংশটুকু আমরা শেষ করব। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়, কিভাবে আমরা জ্ঞানমূলক অংশ লিখব, কিভাবে অনুধাবন লিখব, কিভাবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার অংশগুলো উত্তর করতে হয়, বা যেইভাবে উত্তর করলে এখান থেকে পরিপূর্ণ নম্বর পাওয়া যায়, সেই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। এবং এই প্রাবন্ধিক কেন এই গৃহ নামক প্রবন্ধটি লিখলেন সেই ব্যাপারটি আমরা আবারও স্মরণ করে দিব। তার আগে আমরা আপাতত বাকি অংশটুকু পড়ে শেষ করি। গত ক্লাসে আমরা একজন রানীর দুঃখ বোধ বা মনোতাপ বা পরিতাপের বিষয় দিয়ে শেষ করেছিলাম। সে বলেছিলেন যে, জানি না কি পাপে রানী হয়েছি, ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। অর্থাৎ আমরা কিন্তু প্রতিটি পুরুষই যেমন রাজা হতে চাই, ঠিক তেমনি প্রতিটি নারীও রানী হতে চায়। কিন্তু এক রানী বলছেন যে, জানি না কি পাপে রানী হয়েছে। অর্থাৎ রানীর বাহ্যত দেখতে, বা আমরা যদি সাধারণভাবে দেখি যে রানীর সব কিছু আছে, এত বড় বাড়ি, এত বড় সম্পদ, রাজা তার স্বামী, তার ভরণ পোষণ, খাবার দাবারের কোনো অভাব নেই, কিন্তু প্রকৃতপক্ষে রানীর কিন্তু আসলে কিছুই নেই। একটা পুতুলকে যেমন নানান সাজে সাজানো যায়, হীরা মণিমাণিক্যে ভরিয়ে রাখা যায়, কিন্তু সেই নানান সাজ বা সজ্জা বা মণিমাণিক্যে কিন্তু সেই পুতুলের কোনো অধিকার থাকে না। ঠিক তেমনি আমরা রানীকে দেখছি, রানীর অনেক কিছু আছে, এত বড় অট্টালিকা, এত বড় স্বামী, এত ভরণ পোষণ, হীরা মণিমাণিক্য, কিন্তু আসলে এদের কোনো কিছুতেই কিন্তু ওই রানীর অধিকার নেই। যেখানে অধিকার থাকে না সেখানে কোনো সুখ শান্তি থাকে না। এই অধিকারহীনতার কারণেই রানী আসলে বলেছে মনের দুঃখ থেকে যে আসলে জানি না কোন পাপে রানী হয়েছে। এই ব্যাপারটাই মূলত আমাদের প্রাবন্ধিক আমাদের বুঝিয়েছিলেন। এবার আমরা পরে আসি। মুহাম্মদী আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই, আমাদের বাড়িও হয়। কিন্তু তাহা হইলে কি হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। অর্থাৎ মুহাম্মদীয় যে আইন আছে সেই আইন অনুসারে নারীরা কিন্তু সম্পত্তির অধিকারী হয়। এখানেও দেখো কিছু সমস্যা রয়ে গিয়েছে। আমরা যদি আমাদের আজকের দিনের সমাজের দিকেও তাকাই, যদিও মুহাম্মদীয় আইন অনুসারে
পিতার সম্পত্তির অর্ধেক এর অধিকার নারীকে দেয়া হয়েছে, কিন্তু আসলে যখন আমরা দেখি যে পিতার সম্পত্তি ভাগ হচ্ছে, তখন কি আসলে সেই নারীর প্রাপ্য যে অর্ধেক সম্পত্তি সেটা কি তাকে দেয়া হয়? যখনই ভাগাভাগি হয় তখন কিন্তু আসলে মেয়েদের পক্ষে বা কন্যাদের ক্ষেত্রে খুব যৎ সামান্যই সম্পত্তি পড়ে, বেশিরভাগ ক্ষেত্রে আসলে পড়েই না। যদিও বা পড়ে, যদিও মেয়ে কিঞ্চিত সম্পত্তির অধিকারী হয়ও, তারপরও সেই কন্যাটি যেই সম্পত্তি পেলেন তার অধিকার আবার চলে যায় তার স্বামীর কাছে, অথবা তার পুত্রের কাছে, অথবা কন্যার স্বামীর কাছে, অথবা দেবরের কাছে। অর্থাৎ সম্পত্তি কখনোই পিতার বাসায় থাকা কালীন নারীর ছিল না, বা যখন সে ভাগে কিঞ্চিত পেল, সেই যে সে যতটুকু সম্পত্তি পেল তার উপর তার স্বামীর বাড়িতে বা পুত্রের বাড়িতেও তার অধিকার আসলে প্রতিষ্ঠিত হয় না। এই ব্যাপারটা এখানে স্পষ্ট করা হলো। অর্থাৎ নারীর কোনো সম্পত্তি নেই, নারীর কোনো অধিকার নেই, নারীর কোনো ঘরও নেই। এরপরে বলছে তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক হন। যদি ওই নারীটি, কন্যাটি যে বাড়িতে থাকে, সেখানে যদি স্বামী পুত্র জামাতা না থাকে, তাহলে দেখা যায় ওই বাড়ি রক্ষা করার জন্য কাউকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়া হয়, তাকে বলা হয়েছে আমলা বা নায়েব। তখন দেখা যায় ওই বাড়ি হয়ে যায় ওই কেয়ারটেকারের বা ওই আমলার বা ওই নায়েবের, কিন্তু সেই বাড়িটা সেই মেয়ের বা সেই কন্যার হয় না। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রিয়া পুতুল মাত্র। মানে ওই বাড়িটি যেহেতু নায়েবই এখন অধিকার করে আছে, দখল করে আছে, দেখাশোনা করছে, তার মানে ওই গৃহকর্ত্রীর কোনো মূল্য নেই, সে হচ্ছে ওই নায়েবের হাতের পুতুল মাত্র। নায়েব কর্ত্রীকে যাহা বোঝায়, অবোধ নিরক্ষর কর্ত্রী তাহাই বোঝেন। ওই মোসাহেব নায়েবটি আমাদের কর্ত্রীকে যা বোঝাচ্ছেন, আমাদের এই নিরক্ষর বা অবোধ কর্তৃটি আসলে তাহাই বুঝে নিচ্ছেন। এখানে তার কোনো অধিকার সে ফলাতে পারছেন না বা অধিকার দাবি করতে পারছেন না। ওইরূপ আরো কত উদাহরণ দেয়া যাইতে পারে। এই যে এর পূর্বে আমাদের প্রাবন্ধিক নারীদের বঞ্চনার, প্রবঞ্চনার বা অধিকারহীনতার অনেক উদাহরণ তিনি দিয়েছেন। তিনি বলছেন এরকম আরো অনেক উদাহরণই দেয়া যেতে পারে, উদাহরণ যতই দেই না কেন তা শেষ হবে না। তিনি আরেকটি উদাহরণ দিতে যাচ্ছেন, সেটা হচ্ছে খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী, তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। এক্ষেত্রে খদিজা নামক এক মেয়ের ঘটনা তিনি বর্ণনা করছেন, যেই খদিজা আসলে অনেক সম্পত্তির মালিক, কিন্তু খদিজার সাথে হাশেম নামে যে ব্যক্তির বিয়ে হয়েছে সে কিন্তু দরিদ্র। বিয়ের পর দেখা গেল হাশেম ছলে বলে কৌশলে সমস্ত জমি জমা আত্মসাৎ করিয়া লইলেন, খদিজার হাতে এক পয়সাও নাই। এই যে খদিজার এত সম্পত্তি, এত উত্তরাধিকার, বিয়ের পরে দেখা গেল সেই দরিদ্র স্বামী হাশেম খদিজার সকল সম্পত্তি আসলে ছলে বলে কৌশলে জোর করে আসলে নিজেই দখল করে নিলেন, আত্মসাৎ করে ফেললেন। খাদিজার হাতে একটি পয়সাও আর অবশিষ্ট রাখলেন না। খদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাশেম আরো 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগলেন। সকল সম্পত্তি যেখানে খদিজার, সেই সম্পত্তি আত্মসাৎ করে তার সেই টাকা পয়সা খরচ করেই হাশেম আরো 2-3টা বিবাহ করে তাকে আসলে সতিনী জ্বালায় দগ্ধ করতে লাগলেন। তোমরা জানো যে কোনো মেয়েই কিন্তু আসলে সতীন সহ্য করতে পারবে না, পারার কথা না। এটা কথায় আছে যে স্বামীর ভাগ কাউকে দেয়া যায় না। অথচ আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে নারীকে দগ্ধ করছে, কিভাবে নারীর সকল অধিকার ছিন্ন ভিন্ন করে ফেলছে, এই প্রবন্ধটি কিন্তু তার একটা জীবন্ত দলিল হয়ে থাকছে। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? আমরা
সমাজের দিকে যদি একটু দিকপাত করি, একটু দৃষ্টিপাত করি, তাহলে কি দেখি যে ক্ষমতাশালীরা তাদের ক্ষমতাকে দেখাতে চায় কিভাবে? যাদের ক্ষমতা নেই তাদের অন্যায় অত্যাচারে জর্জরিত করে। তাদেরকে অত্যাচারিত করলেই শালীর ক্ষমতাটা দেখানো যায়। ঠিক তেমনি এই পুরুষের যে এত ক্ষমতা, এই যে আমাদের হাশেমের যে এত ক্ষমতা হয়েছে, এত সম্পদ হয়েছে, এটা কিভাবে বোঝানো যাবে? এটা বোঝাতে গেলেও সেই খদিজা বা নারীকে দুঃখ কষ্টেই নিপতিত করতে হবে। তাকে অত্যাচারিত করেই এই হাশেমের ক্ষমতাটাকে আসলে জাহির করতে হচ্ছে। ইহাতে যদি খদিজা সামান্য বিরক্ত প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। এই যে খদিজার উপর হাশেম এত নির্যাতন করলো, তার সকল সম্পত্তি আত্মসাৎ করলো, তাকে আরো সতিনী জ্বালায়ও দগ্ধ করলো, এই ঘটনায় খদিজা যদি তার স্বামীর প্রতি একটু সামান্য বিরক্তির ভাব প্রকাশ করেন, তাহলেও আবার সেই সমাজ ব্যবস্থা ঠিক সেই খদিজারই নিন্দা মন্দায় ব্যস্ত হয়ে পড়বেন। ইভেন এমনকি সমাজের যে অন্যান্য মহিলাগণ তারাও ওই হাশেমকেই সাপোর্ট করবে, এই খদিজাকে না। সেই প্রবীণ মহিলারা বলবেন যে খদিজার হৃদয়ে আসলে স্বামী ভক্তি নেই। আমরা যদি বর্তমান সমাজের দিকে একটু খেয়াল করি, তাহলে এই ঘটনাটি আমরা প্রতিনিয়তই লক্ষ্য করতে পারবো। আমরা দেখি, প্রায়শই দেখি, পত্রপত্রিকা টিভি খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন নারী দর্শিত হয়। এরপর আমরা দেখি যে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে কোনো না কোনো ভাবে সেই ধর্ষণের জন্য পুরুষকে দোষারোপ না করে সেই নারীকেই দোষ দেওয়া হয়। বলা হয় নারীর পোশাক নেই, নারী অভ্রান্তভাবে ঘোরাঘুরি করে, মানে নানান ভাবে এভাবে আসলে সেই ধর্ষণের দায় সেই আবার সেই নারীর উপরই চাপানো হয়। ঠিক যেমন এখানে আমরা দেখলাম খদিজার উপর অত্যাচার করা হলো, আবার সেই খদিজাকেই দোষারোপ করা হচ্ছে। ঠিক আমাদের সমাজে যেমন ধর্ষণের শিকার নারীর উপর আমরা সহমর্মী না হয়ে ঠিক তাকেই আবার নানান দোষে দোষারোপ করি। দেখো, সাহিত্যকে যে বলা হয় যোগ বিদারী, এই তার কারণ। সাহিত্যের প্রতিটি ঘটনা যুগে যুগে সত্য হয়ে যায়। যেমন ওই ঘটনার সাথে আমাদের বর্তমান সমাজের ঘটনা মিলে যাচ্ছে, তার জন্য সাহিত্য পড়তে হয়। সাহিত্য তোমাকে আমাকে সমাজের ক্ষতকে দেখিয়ে দেয়, সমাজের ক্ষত থেকে কিভাবে বের হয়ে আসতে হয় সেই ঘটনা বলে দেয়, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে বলে দেয়। আমরা যদি এই সাহিত্য থেকে সাহিত্যের ক্ষত দেখে যদি নিজে একটু সচেতন হই, তাহলে সমাজটা আসলে পরিশুদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা পড়ছি, আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নরাকারে পিশাচ রূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। এই যে এতক্ষণ আমরা দেখলাম নারীদের অত্যাচারিত হওয়ার ঘটনাটা প্রাবন্ধিক বর্ণনা করেছেন। নারীদের অত্যাচার করেছেন কে? আসলে পুরুষেরা। এই ঘটনাটা পড়ে হয়তোবা আমাদের মনে হতে পারে যে হয়তোবা পুরুষদের পিশাচ রূপে প্রতিপন্ন করার জন্যই হয়তোবা আমাদের প্রাবন্ধিক এই প্রবন্ধটা লিখেছেন। আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। তিনি বলছেন তা নহে, আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই, কাহাকেও পাপিষ্ঠ, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখিয়াছি। আসলে আমাদের প্রাবন্ধিক বলছেন আমি কিন্তু পুরুষদের খারাপ রূপে প্রতিপন্ন করার জন্য এই প্রবন্ধ লিখি নাই। যদি আমি তাই করতাম তাহলে তাদের প্রতি আমি খারাপ শব্দ ব্যবহার করতাম, তাদের হয়তো বলতাম তারা পুরুষ পাপিষ্ঠ, পুরুষ পিশাচ, পুরুষ নিষ্ঠুর, কিন্তু এরকম কোন শব্দই কিন্তু আমি পুরুষ জাতির ক্ষেত্রে ব্যবহার করি নাই। আমার এই সকল প্রচেষ্টার মূল হচ্ছে আমি হচ্ছে এই যে নারী সমাজে যে তাদের অবস্থান, তাদের হৃদয়ের এই যে ক্ষত,
সেটা দেখাতে চেয়েছি মাত্র, পুরুষদের রাক্ষস হিসেবে প্রতিপন্ন করতে চাইনি। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়। যেমন এই বাক্যটাকে আমরা একটু বিশ্লেষণ করি, এরকম বাক্যই সাধারণত অনুধাবনমূলক হিসেবে দেয়া হয়। ধরো তোমাকে কেউ বঞ্চিত করে তোমার সকল সম্পত্তি দখল করে নিয়েছে। আগে তুমি ছিলে রাজা সমতুল্য, এখন তোমাকে যেহেতু বঞ্চনা করা হয়েছে, তোমার সকল সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে, এখন তুমি খুবই কষ্টে দিনাতিপাত করছো, এখন তোমার কিছুই নেই, তোমার খুবই শোচনীয় অবস্থা। কেউ এবার তোমাকে জিজ্ঞাসা করলো যে তোমার এই শোচনীয় অবস্থা কারণ কি? তখন তুমি বললে যে আমার এই ছিল, অত অত সম্পত্তি ছিল, কিন্তু একজন লোক আমাকে বঞ্চিত করে ঠকিয়ে আমার সকল সম্পত্তি নিয়ে গিয়েছে। এই কথাটা তুমি তার কাছে বা তোমার মনের দুঃখটা সেই ব্যক্তির কাছে প্রকাশ করলে। তখন সে জিজ্ঞাসা করলো যে তোমাকে কে বঞ্চনা করেছে? ধরো রহিম তোমার সাথে প্রবঞ্চনা করেছিল, তোমাকে ঠকিয়েছে, তুমি বললে যে রহিম আমাকে প্রবঞ্চনা করেছে। আসলে কিন্তু তাহলে তুমি তোমার নিজের দুঃখের কথা তাকে বলতে চেয়েছিলে, কিন্তু হয়ে গেল কি? রহিমের নিন্দা। আসলে কেউ অন্যায় অত্যাচার করলে, কাউকে ঠকালে, যাকে ঠকিয়েছে সে যদি নিজের দুঃখের কথা অন্যের কাছে বর্ণনা করে, তাহলেও সেই প্রবঞ্চনাকারীর বিরুদ্ধে পরনিন্দাই হয়ে যায়। এক্ষেত্রেও মূলত তাই হয়েছে। এই পুরুষেরা, এই ভ্রাতারা বা স্বামীরা যেহেতু নারীদের অত্যাচারিত করে তাদের সকল কিছু হরণ করেছে, তাদের ঘরে তাদের কোনো অধিকার দেয়নি, তাদের কোনো সুখী শান্তিতে রাখেনি, এখন যদি সেই নারীদের হৃদয়ের ক্ষতের কথা বলতে হয়, তাহলে আবশ্যকভাবেই সেই পুরুষদের বা পুরুষ সমাজের প্রতি একটু পরনিন্দা হয়ে যায় বই কি, এই কথাটাই ব্যক্ত করা হয়েছে। এক্ষেত্রে তাহাই হইয়াছে, ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃ নিন্দা হইয়া পড়িয়াছে। আসলে মেয়েদের দুঃখের কথা বলতে গিয়ে আসলে ছেলেদের একটু নিন্দা হইয়া গিয়েছে। আসলে কিন্তু লেখকের বা লেখিকার উদ্দেশ্য তা ছিল না। সুখের বিষয়, আমাদের অনেক ভ্রাতরা এরূপ আছেন যাহারা স্ত্রীলোক দিগকে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন। কিন্তু তিনি এটাও বলছেন, আবার আমাদের সমাজে এমন ভাইও আছে, এমন স্বামীও আছেন যারা স্ত্রীলোকদের খুব সুখে শান্তিতে গৃহে রাখেন। অর্থাৎ সেই গৃহেতে যেমন তার স্বামীর অধিকার থাকে, ঠিক তেমনি স্ত্রীরও অধিকার থাকে। যখনই কোনো ঘরে একজন নারীকে অধিকার দেয়া হয়, তখনই কিন্তু সেই ঘর বা সেই বাড়িতে আমাদের স্ত্রী জাতি শান্তিতে থাকতে পারে। সেই সমাজে এরকম ভ্রাতার সংখ্যাও আছে বলে আমাদের লেখিকা আমাদের বললেন। কিন্তু তারপরেই বলছেন, কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকে। তার মানে কিছু পুরুষ আছে যারা নারীকে সুখী শান্তিতে রাখেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। বেশিরভাগ পুরুষই আসলে নিজের বাড়িতে স্বামিত্বের পরিচয় দিয়ে থাকে। সেটা কেমন স্বামিত্বের পরিচয়? অন্যায় স্বামিত্বের পরিচয়। অর্থাৎ অন্যায় অত্যাচার করে বা নারীকে দুঃখে কষ্ট রেখে নিজেকে বড় বলে পরিচয় দিতে চান বেশিরভাগ পুরুষ। যখন আমাদের চালের উপর খড় থাকে না, অর্থাৎ যখন কোনো ঘরের উপর যে খড়ের ছাউনি দেওয়া থাকে সেটা যখন থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্ঝা নিলে উড়িয়া যায়। জঞ্জানিল মানে জঞ্জা আর অনিল। জঞ্জা মানে হচ্ছে ঝড়, আর অনিল হচ্ছে বাতাস, মানে ঝড়ের বাতাসে বলছে যখন ঝড়ে আমাদের এই যে খড়ের ছাউনি সম যেই ঘর, সেই দরিদ্রের জীর্ণ কুটির, সেই কুটিরের চালখানাও যখন উড়ে চলে যায়,
ঝোপটা বৃষ্টি ধারায় আমরা সমস্ত রাত ভিজিতে থাকি। যখন ঘরে চাল চলে গেল তখন বৃষ্টি আসলে আমরা ভিজতে থাকি। চপলা চমকে নয়নে ধাঁধা লাগে। চপলা মানে বিদ্যুৎ, চমক মানে তার আলো। অর্থাৎ যখন বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকের আলোয় যখন আমাদের চোখে ধাঁধা লাগে, নয়ন মানে চোখ তোমরা জানো। বজ্রনাদে মেদিনী কাঁপে, মানে বজ্রের শব্দে যখন পৃথিবীটা কেঁপে ওঠে, আমাদের বুক কাঁপে। প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায়, তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি। অর্থাৎ জীবনের নিষ্ঠুরতম দিনেও, জীবনের কঠিনতম দিনেও, যেই মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমরা যখন মারা যেতে পারি, সেই কঠিনতম সময়ে, সেই সর্বঋত হওয়ার সময়েও আমরা আসলে নিজের বাড়িতে থাকি না। সেটা আসলে আমাদের অভিভাবকের বাড়ি, আমাদের স্বামীর বাড়ি, আমাদের ভাইয়ের বাড়ি বা পিতার বাড়ি থাকে। আবার বলছেন, যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি, তখনও প্রভু গৃহেই থাকি। তবে এখানে দেখলাম দারিদ্র্যের অন্য ক্লিষ্ট অবস্থায় যখন দরিদ্রের বাড়িতে থাকে, তখনও সেই বাড়ি যেমন আসলে পিতার স্বামীর। আবার যখন রাজকন্যা হয় একজন নারী, বা রাজবধূ হয়, রানী হয়, তখনও আসলে সেই বাড়িটি আসলে সেই পিতা বা স্বামীরই। এখানে নারীর ঘর বলতে কোনো সময় থাকছে না, না দারিদ্র্যে না সচ্ছল অবস্থা। আবার যখন ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সেই অত বড় রাজপ্রাসাদ যখন ভেঙে চূর্ণ হয়ে যায়, সোপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালা গিয়া আশ্রয় লই, তখনও অভিভাবকদের বাটিতেই থাকি। গোশালা মানে তোমরা জানো, মানে যেখানে গরু রাখা হয়। অর্থাৎ অনেক বড় প্রাসাদেও যখন থাকি, বা সবকিছু ভেঙে সবকিছু হারিয়ে যখন গোশালায় গিয়ে থাকি, তখনও সেই গোশালাটাও আমাদের হয় না, সেটিও হয়ে যায় সেই অভিভাবকদের, সেই স্বামীদের, ভাইদের বা পিতাদের। নারীদের কখনোই কোনো অবস্থাতেই কোনো ঘর ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে কিনা সেটা প্রশ্নের বিষয়। এখন আজকের নারীদের তার জন্য দৃঢ় সংকল্প মনে রাখতে হবে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজের যোগ্যতার পরিচয় দিব, অন্যের গলগ্রহ হব না, নিজের অধিকার নিজের উপার্জন দিয়ে ঘর তৈরি করব, এবং সেই তৈরি ঘরে নিজেদের অধিকারও কিভাবে বজায় রাখতে হয় সেটা আমরা শিখে নিব। আমরা অন্যকে গৃহে আশ্রয় দিব, কিন্তু অন্যের আশ্রয় কখনো নিব না। এই সংকল্পটি আজকের দিনের কন্যাদের, মায়েদের মনে থাকতে হবে। এবং সুখের বিষয় এটা যে বর্তমান আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রীদের রেজাল্ট খুব ভালো হচ্ছে, তাদের পড়াশোনার অভ্যাস খুব ভালো, তারাই ভালো করছে, এবং আশা করা যায় ভবিষ্যতে নারীরা নিজেদের অধিকার অবশ্যই আদায় করে নিতে সক্ষম হবে। এরপরটুকু পড়ছি, অথবা গৃহস্থের বৌঝিরূপে প্রকাণ্ড আটচালায় বাস করলেও প্রভুর আলোয়েই থাকি। এখন বললেন যে গৃহস্থ বাড়িতে থাকলেও সেই বাড়ি আসলে মেয়েদের হয় না। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটিতে দুষ্টলোক কর্তৃক লঙ্কা কাণ্ডের অভিনয় হয়। লঙ্কা কাণ্ড মানে অনেক বড় যুদ্ধ। অর্থাৎ এই যে গৃহস্থের বাড়িতে আমাদের কন্যাটি থাকলেন, সেই বাড়িতে যখন হঠাৎ করে কোনো এক চৈত্রের রাতে কোনো ডাকাত বা চোরের আক্রমণ হয়, অথবা গ্রাম্য ঝগড়াঝাটিতে সেই বাড়ি যখন ভেঙে তছনছ করে দেয়া হয়, সব জিনিসপত্র, ঘরগুলি দাউ দাউ করে জ্বলতে থাকে, সেই বাড়িতে যখন সেই রাতে আগুন জ্বালিয়ে দেয়া হয়, আমরা মানে মেয়েরা
এক বসনে প্রাণটি হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটি কুল গাছতলায় দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতেই থাকি। মানে যেই অবস্থাতেই থাকি না কেন, যেই বাড়িতেই থাকি না কেন, আসলে সেই বাড়িটি মেয়েদের নয়, মেয়েদের কোনো অধিকার সেই বাড়িতে নেই, সেটা অভিভাবকের বাড়ি। এভাবেই বিভিন্ন উদাহরণ দিয়ে একটি একটি করে বিভিন্ন অবস্থা বর্ণনা করে আমাদের লেখিকা বোঝাতে চাইলেন মেয়েদের, কন্যাদের নিজের কোনো ঘর নেই। ইংরেজিতে হোম বলিতে যাহা বুঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। ঘর বা গৃহ কাকে বলে? যেখানে শান্তি আছে, আরাম আছে এবং অধিকার আছে। যখনই কোনো ঘরে বাড়িতে তোমার অধিকার থাকবে, তখনই কিন্তু তুমি কেবল সেখানে নিজেকে নিরাপদ ভাববে, নিজের আরাম আয়েশ কল্পনা করতে পারবে। শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই গৃহ। অর্থাৎ গৃহ কি? যেখানে শারীরিকভাবে আরাম আয়েশের ব্যবস্থা আছে এবং মনে শান্তি আছে। এই শারীরিক আরাম আয়েশ এবং মনে শান্তি কখন সৃষ্টি হবে? যখন ওই ঘরে তোমার অধিকার জন্মাবে। শান্তি নিকেতন মানে শান্তির ঘর বা শান্তির বাড়ি। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়ে যায়। অর্থাৎ স্বামী থাকতেই যখন ঘরে নারীর কোনো অধিকার থাকে না, আর যখন সে বিধবা হয়ে যায়, তখন সেই ঘরে আসলে অধিকার তো দূরে থাক, সেখানে আর বাস করার অযোগ্যই, বাস করার যোগ্যতাই থাকে না। তাকে আসলে ওই বাসা থেকে আসলে ছলে বলে কৌশলে নির্যাতনের মাধ্যমে আসলে বেরই করে দেয়া হয়, অথবা এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যেখানে নারী নিজের ইচ্ছাই সেই ঘর বা বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়। হতভাগিনী যখন পিতা ভ্রাতার শরণাপন্ন হন, হতভাগিনী তখন পিতা ভ্রাতার শরণাপন্ন হন। শরণাপন্ন মানে আশ্রয় নিতে যান। অর্থাৎ এই যে সে বিধবা হলো, সেই বিধবা, সেই স্বামী হারা ঘরে যখন সে আর থাকতে পারলো না, তখন সে ভাইয়ের বা পিতার আশ্রয় নিতে চলে আসে। তখন সেই পিতা বা ভাইও কিন্তু সেই হতভাগিনীকে আর আশ্রয় দিতে চান না। যদিও বা দেন, তখন সেই পিতা বা ভাইয়ের ঘরও তার জন্য আর ঠিক সেই আনন্দের জায়গা থাকে না, তার অধিকারের জায়গাতে থাকে না। তাকে এখানেও ঠিক সেই রকম অবহেলার শিকারী হতে হয়। তাকে সে এখানেও ঠিক সেই কষ্টের বা নির্যাতনেরই শিকার হতে হয়। অর্থাৎ নারীদের না আছে স্বামীর গৃহস্থান, বিধবা হলে না আছে সেই স্বামী হারা গৃহস্থান। সেই স্বামী হারা হয়ে সে যখন তার পিতা বা ভাইয়ের ঘরে আসলেন, সেখানেও তার কোনো স্থান নেই। এই ব্যাপারটা বোঝাতেই একটি হিন্দি প্রবাদ আমাদের লেখিকা উল্লেখ করেছেন। সেটা কি? ঘর কি জ্বলি বন মে গেই, বন মে আগ লাগি লাগি আগ, বন বেচারা কিয়া করে, কর্মমে লাগি আগ। এই দুটো লাইনের বাংলা অর্থটা এখানে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম, বনে আগুন লাগলো, বন বেচারা কি করবে, আমার কপালেই লাগিয়েছে আগুন। অর্থাৎ এই যে স্বামীর স্ত্রীটির কথা বা কন্যাটির কথা বলল, যেমন সে স্বামী গৃহে স্থান পেল না, সুখ শান্তি পেল না, সেখান থেকে একটু সুখ শান্তি, একটু অধিকারের আশায় সে যখন পিতার বা ভাইয়ের ঘরে গেল, সেখানেও সে সুখ শান্তি পেল না। এটাকে বোঝাতেই বললো যে বনে, ঘরে আগুন লাগার কারণে যেহেতু আমি বনে গেলাম, দেখলাম যে সেই বনেও আগুন লেগে গেল। আসলে বনের আর দোষ কি? কি করবে সে বন? আসলে আমার কপালেই আগুন। অর্থাৎ এভাবে আমাদের নারীরা সব জায়গায় নিগৃহীত হয়ে, অত্যাচারিত হয়ে শেষে মনে করে যে আসলে এই অন্যায়, অত্যাচার, এই নিষ্পেষিত হওয়া আসলে তার কপালে ছিল, কপালের দোষ দিয়ে থাকে।
শেষ দুটো লাইন, তাই বলি গৃহবলিতে আমাদের একটি পর্ণকুটিরও নাই। পর্ণকুটির মানে পাতার ঘর। তাহলে নারীদের ঘর বলতে আসলে কিছুই নেই না, একটা পাতার ঘরও নেই, পাতার বাড়িও নেই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নহে। একক বলতে চাচ্ছেন যে আমাদের সমাজে, এই দেশে বা বিশ্ব সংসারে আমাদের মতো আশ্রয়হীন কোনো প্রাণীই নেই। কেননা একটা পাখিরও একটি বাসা থাকে, একটা প্রাণীরও একটি গুহা থাকে, গরু ছাগলেরও একটি গোশালা থাকে, সেখানে তারা সুখে শান্তিতে অধিকার নিয়েই থাকে। সকলেরই গৃহ আছে, প্রত্যেকটি প্রাণীর গৃহ আছে, নাই কেবল আমাদের। জীবজন্তুরও গৃহ আছে, পুরুষের গৃহ আছে, কিন্তু নাই কাদের? নারীদের। কারণ যদিও আমরা দেখতে পাচ্ছি যে আসলে নারীদের ঘর আছে, কিন্তু সেই ঘর আসলে নারীদের না, সেখানে তাদের অভিভাবকেরা নারীদের করুণা করে দয়া করে থাকতে দিয়েছে, কিন্তু সেখানে তাদের কোনো অধিকার দেয়নি। যেহেতু নারীদের কোনো অধিকার পুরুষ সমাজ স্বীকার করে না, সুতরাং নারীদের কোনো ঘর আসলে নেই। এই যে প্রবন্ধটি আমরা পড়লাম, এখানে আমরা ছাত্রছাত্রী সবাই আমার সাথে ছিলে। এই প্রবন্ধটি আমরা শুধুই পরীক্ষা পাশের জন্য পড়িনি। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা যারা ছাত্ররা আছি তারা আমাদের মায়েদের, আমাদের বোনদের যখন নিজেরা কর্তৃত্ববান হব, যেন আমাদের মায়েদের আমরা অধিকারের সাথে ঘরে থাকতে দেই, আমাদের বোনদের যাতে আমরা অধিকারের সাথে সেই ঘরে আশ্রয় দেই, তাদের সকল পাওনা, তাদের সকল সম্পত্তি যাতে যথাযথভাবে বুঝিয়ে দেই, এই শিক্ষায় দেয়া হয়েছে। আমাদের ছাত্ররা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে নারীদের এইভাবে গৃহহীন করা যাবে না। গৃহহীন করলে কি হবে? তাহলে নারীরা নিজেদের পায়ে আর দাঁড়াতে পারবে না। যদি নারী জাতি নিজেদের পায়ে দাঁড়াতে না পারে, তাহলে আমাদের জগৎ সংসার স্তিমিত হয়ে যাবে, আমাদের জগৎ সংসার থেমে যাবে। কারণ আমরা এটা সবাই জানি যে এই পৃথিবীতে অর্ধেক নারী, অর্ধেক হচ্ছে পুরুষ। এই সমাজকে, এই দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে নারী পুরুষের সকলের অধিকার সমান দরকার। তাহলেই এই বিশ্বটা, এই সভ্যতাটা, এই দেশটি এগিয়ে যাবে। তাহলে আমাদের ছাত্ররা আজকে শিখলো যে তারা যখন তাদের ক্ষমতায় যাবে, তারা যখন তাদের ঘরের সম্পত্তির মালিক হবে, তারা তাদের বোন, মা, ভাই, বোন, ভাবিদের সঠিকভাবে তাদের গৃহে আশ্রয় দিবে, তাদের করুণা করবে না, তাদের অধিকারটা তাদের বুঝিয়ে দেবে। এবং আমাদের ছাত্রীরা বুঝতে পারলো যে না, এই যে আমাদের সমাজে ঘরে নারীদের অধিকার দেয়া হয় না, এটা আসলে তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। এটা এখানে আসলে তাদের কপালে দুঃখ আছে, ব্যাপারটা এরকম না। তাহলে ভবিষ্যতে আমাদের নারীরাও তাদের কাজকর্মের মাধ্যমে, তাদের লেখাপড়ার মাধ্যমে শিক্ষিত হয়ে নিজেদের ব্যক্তিত্ব গড়ে আমাদের সমাজে তাদের সঠিক অবস্থান, সঠিক অধিকার আদায় করে নেবে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই গৃহ প্রবন্ধের মূল ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা মোটামুটি আমাদের এই গৃহ প্রবন্ধ আলোচনা শেষ। এবার আমরা দেখব যে পরীক্ষাতে কিভাবে আলোচনা করলে সৃজনশীল প্রশ্নে ভালো নম্বর পাওয়া যায়। তাহলে আমরা একটা সৃজনশীল প্রশ্নে চলে যাই। এই বইতে যে সৃজনশীল প্রশ্নটি দেয়া আছে সেটি আমরা করছি। এখান থেকে সৃজনশীল প্রশ্ন থেকে 4টি প্রশ্ন হয় তোমরা জানো। একটি হবে জ্ঞানমূলক, একটি হবে অনুধাবনমূলক, একটি হবে প্রয়োগমূলক, আর একটি হচ্ছে উচ্চতর দক্ষতা। প্রথমেই চলো আমরা যে উদ্দীপকটি দেয়া থাকে সেটা আগে পড়ি। সে বলছে, দাও হেন বর সাগরের মতো, গম্ভীর যার বাণী। আমাকে এমন একটি স্বামী দাও, সে হবে কেমন? সাগরের মতো উদার, গম্ভীর হবে যার বাণী, সে খুব গম্ভীর ভাবে কথা বলবে, অর্থাৎ তার প্রতিটি কথার মধ্যে যৌক্তিকতা থাকবে। সে কাউকে হেলাফেলা করবে না, সকলের অধিকার বুঝিয়ে দিবে। যারা সকলের অধিকার বুঝিয়ে দেয় তাদের বাণী কিন্তু গম্ভীর। আন ভুবনের অজানা সুরভি,
পরাণে মিলাবে আনি। যেই স্বামী তার স্ত্রীর সুখের জন্য পৃথিবীর সকল কিছু, সকল সুখ শান্তি সুরভি এনে সেই স্ত্রীর পরাণটাকে, মনটাকে সুখে শান্তিতে ভরিয়ে তুলবে, এমন একটি স্বামী আমাকে দাও। দাও হেন স্বামী যে আমার পানে চাহিবে সহজ সুখে। আমাকে এমন একটি স্বামী দাও যে স্বামী আমার মুখের পানে চেয়ে, আমার চোখের পানে চেয়ে সুখ শান্তি অনুভব করবে। আমার চোখে চেয়ে সে আমি সুখে আছি কিনা সেটা অনুধাবন করতে পারবে। যে চোখে শ্যামল প্রান্তর চায় উষার অরুণ মুখে। অর্থাৎ যে চোখে শ্যামল প্রান্তর চায় উষার অরুণ মুখে, আমার মুখের দিকে তাকিয়ে সে নিজের শান্তি অনুধাবন করে নিতে পারবে, এমন একটি স্বামী আমাকে দিতে হবে। অর্থাৎ এখানে এমন একটি স্বামী চাওয়া হলো যে হবে উদার, যে কাউকে, যে স্ত্রীকে সুখ শান্তির আধার ভাববে, তার সুখ শান্তির জন্য সকল কাজ সকল সুরভি নিয়ে আসতে পারবে, এমন একজন আকাঙ্ক্ষিত পুরুষের কামনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, যেটা কবিতা আকারে দেওয়া হয়েছে। তোমরা এরকম যেই কবিতা দেওয়া থাকবে সেটা প্রথমে আগে খুব ভালো করে পড়তে চেষ্টা করবে, পড়ে এবং সেটা বুঝতে চেষ্টা করবে। এবার এখান থেকে যে চারটি প্রশ্ন হয়, যেমন প্রথম কতে অনুধাবনমূলক, এই অনুধাবনমূলকের প্রশ্নের উত্তরটি দিতে হবে একদম মুখস্থ আকারে, অর্থাৎ বইতে তুমি যা পেয়েছিলে সেটি মুখস্থ আকারে দিয়ে দিবে। এখানে দেয়া আছে অনেকের মতে চক্ষু কিসের দর্পণ। এখানে আমরা বইতে কি পেয়েছিলাম? মনের দর্পণ। তাহলে এখানে শুধু যদি লিখে দাও মনের দর্পণ তাহলেই হয়ে গেল। আবার অনেকে পুরো লাইনে লিখতে পারো অনেকের মতে চক্ষু কিসের দর্পণ সমান সমান মনের দর্পণ। এখানে তুমি যদি শুধু সঠিক উত্তরটি দিয়ে দাও এক কথায়, তাহলেও তোমার উত্তর সঠিক। এবং তুমি এই ক এর উত্তর দিতে গেলে যে ব্যাপারটি খেয়াল করবে, বইতে যেইভাবে আছে ঠিক সেভাবেই দিবে। এখানে নিজে বানানো যাবে না, যা আছে যদি ভুল বানানো থাকে তাহলে তুমি ভুল বানানি দিয়ে রাখো। অর্থাৎ বইতে যেভাবে দেয়া আছে, বইতে যদি আঞ্চলিক শব্দটা দেয়া থাকে সেটাকে তুমি আর তোমার মতো করে প্রমিত শব্দে সেই শব্দটা লিখতে, উত্তরটি লিখতে পারবে না, তোমাকে সেই আঞ্চলিক শব্দেই লিখতে হবে। অর্থাৎ বইতে তুমি যা পেয়েছো এখানে তুমি ঠিক তাই লিখবে। যদি এক কথায়ও লেখো, এক শব্দেও লিখো, তাহলে তুমি সঠিক নম্বর পেয়ে যাবে। এবার খ হচ্ছে যে বাক্যটি দেয়া থাকবে সেই বাক্যটিকে প্রথম তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। ব্যাখ্যা বিশ্লেষণ করে সেই লাইনটি তোমার যে পঠিত প্রবন্ধ বা গল্প বা কবিতা ছিল সেখানের সেই কবিতার সাথে, সেই প্রবন্ধের সাথে এই লাইনটির তুমি মিল খুঁজে আনবে। এই ক্ষয়ের উত্তর দিতে গিয়ে এই উদ্দীপকের সাথে মিলানোর কোনো দরকার নাই, কিন্তু বেশিরভাগ প্রশ্নেই আমরা দেখি খর উত্তর দিতে গিয়ে তোমরা এই যে উদ্দীপকের যে গল্পটি দেয়া থাকে বা কবিতাটি দেয়া থাকে এর সাথে তোমরা মিলাও, তাহলে কিন্তু তুমি কোনো নম্বরই পাবে না। এই খর উত্তর দিতে হবে তোমার পঠিত প্রবন্ধের আলোকে। ওই প্রবন্ধে এই বাক্যটিকে কোন প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছিল। যেমন এই যে এই বাক্যটি কি বলা আছে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়। আমরা দেখেছিলাম যে মেয়েদের দুঃখের কথা কষ্টের কথা বলতে গিয়ে গেলে যে আসলে ছেলেদের হৃদয়হীনতা বা ছেলেদের অত্যাচারী রূপের বর্ণনা দিতে হয়, সেই ব্যাপারটাই বোঝানো হয়েছিল। এই ব্যাপারটা আমাদের আছে কোথায়? প্রবন্ধে। এজন্য প্রবন্ধের ব্যাপারটাই এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো। তাহলে খর সাথে আমরা কখনো উদ্দীপকের মিলাবো না, মিলাবো প্রবন্ধের সাথে। গ, এইবার আসো গ, এটা হচ্ছে প্রয়োগমূলক। এখানে মূলত আমাদের প্রবন্ধের সাথে এই উদ্দীপকের মিল বা অমিল দেখাতে হবে। এখানে আমাদের কি চেয়েছে? চেয়েছে উদ্দীপকের সাথে গৃহ রচনার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি দেখাও। তাহলে আমরা উদ্দীপকে পেলাম এমন একটি স্বামী যে ভদ্র নম্র, যে তার স্ত্রীকে সুখে শান্তিতে রাখার জন্য যে কোনো কাজ করতে পারে, সে কখনোই তার স্ত্রীকে অধিকারহীন করে না, অত্যাচারিত করে না। সে তার স্ত্রীর
চোখের দিকে মুখের দিকে তাকিয়েই নিজের সুখ শান্তি অনুভব করে। আর আমরা প্রবন্ধে দেখলাম তারা এমন এক স্বার্থপর স্বামী, তারা ছলে বলে কৌশলে নারীর সকল অধিকার ছিনিয়ে নেয় এবং নিজের স্বামিত্ব বা নিজের ক্ষমতা জাহির করে তার স্ত্রীকে বা তার ভগিনীকে অত্যাচারের মাধ্যমে। এই হচ্ছে বৈসাদৃশ্য। আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। এখানে চাইলো উদ্দীপকটি যেন প্রাবন্ধিকের মূল চাওয়া মন্তব্যটি বিচার করো। এক্ষেত্রে যা করতে হয়, উদ্দীপকে কি আছে এবং গল্পে কি আছে এটা সরাসরি না তোলা যাবে না, পরোক্ষভাবে দেখাতে হবে যে এখানে এই লেখকের মূল চাওয়াটা কি, এটা দিতে হবে। সরাসরি দেওয়ার দরকার নেই, তুমি সারমর্ম আকারে আমাদের যে প্রবন্ধ ছিল সেটা সারমর্মটা তুমি তোমার নিজের ভাষায় লিখে দাও। ওই বইতে কিভাবে আছে সেভাবে দেওয়ার দরকার নেই, তুমি যদি তোমার নিজের ভাবে লিখতে পারো, এটাই হচ্ছে উচ্চতর দক্ষতার উত্তর করার নিয়ম। যাই হোক, আমাদের নির্ধারিত সময় শেষ। তোমরা ভালো থেকো, বাসায় নিয়মিত পড়াশোনা করো। এ বলে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি।